গেলে প্রথমত হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ এর মনে করো আমার এইখান থেকে আরম্ভ করে এই এতটা অবধি হচ্ছে মনে করো আমার এক্সপোজার রেঞ্জ। মানে কি যে রেঞ্জের মধ্যে এক্সপোজার দিলে ছবিটা ঠিক থাকবে। এর থেকে যদি কম দাও, এর থেকে কম দাও মানে কি এর থেকে যদি আবার বাদিকে যাও তাহলে কি হবে, এদিকে যখন এখানে এলে বা এখানে এলে তো এই 32 মার্কে গেল, লস ইন 32 হবে না। আবার মনে করো এবারে এই জায়গায় গেল, এখান থেকে একটু বেড়ে যাবে, তাহলে এখানে আবার হাইলাইট নষ্ট হয়ে যাবে। তার মানে এখান থেকে যেটুকু পোর্শনে এক্সপোজার দিতে পরে ছবি ঠিক থাকবে, সেটা হচ্ছে গিয়ে ইউজফুল এক্সপোজার রেঞ্জ। ঠিক আছে, তাহলে পরে এবারে আমরা যদি এর বাইরে যাই তাহলে আমরা হয়ে যাবে এর ভাবছি এখানে পাওয়া হয়ে যাবে, এরকমটা কি হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমার সাবজেক্ট যদি একটা আমার শুধু সাদা বা শুধু গ্রে হয় বা অন্য একটা টোন হয়, তাহলে তো সব জায়গায় এক, তাহলে এক্সপোজারটা একটা ভ্যালু, তাহলে তখন কি হচ্ছে জাস্ট একটা এরকম। আর রেঞ্জ মেথড আমি বলছি সাবজেক্টটা এক, মনে শুধু এই সমস্যা যেখানে যাওয়া সবই দেখতে এক লোকটা আছে সেম তো একই রং, কালো হোক সাদা হোক গ্রে হোক সবুজ হোক লাল হোক হলদে হোক একটা সাদা রঙের উপরে বলছিলাম আমি ব্যাটাকাটি ডিগ্রি করেছি সাদা কালারে করছি অনলি ওয়ান এক্সপোজার একটা। আর সেই এক্সপোজারটা কিন্তু আমি এখানে তো বিভিন্ন এক্সপোজার আছে, তাহলে আমি এখন সেই একটা এক্সপোজার যদি একটা যদি এখানে যদি আমার যদি এই যদি এক্সপোজার যাওয়া নিই তাহলে এর মধ্যে যে কোনো জায়গায় আপনি আমার ছবি ঠিক থাকবে যেহেতু ইউজ করেছি। তাহলে আমি যদি একটাই হয় তাহলে এখানে কি এক্সপোজার দিতে হবে সেটা ঠিক, আর যদি এখানেও দিতে হবে সেটা এক্সপোজার ঠিক। তো আমি এটা প্লে করতে পারছি এখান থেকে আমি বলে এখানে এত, তাই তো? তবে কি এখান থেকে এতটা হচ্ছে আমার এক্সপোজার ইউজ করবো, এতটা ভ্যারি করতে পারছি। কিন্তু এবারে মনে করো সাবজেক্টটা শুধু একটা পয়েন্ট নয়, আরো কোন আছে, তাহলে মনে করো তার মিনিমামটা মনে করো এই যে মিনিমামটা মনে করো এই যে আর ম্যাক্সিমাম তাহলে এইটুকু রেঞ্জের মধ্যে আবার থাকবে ল্যাটিটিউড সাবজেক্টটা, সাবজেক্টের ব্রাইটনেস রেঞ্জটা ভ্যারি করছে এখান থেকে, কারণ এক্সপোজার ভ্যারি করবো না সাবজেক্টের যে ইন্টেন্সিটি হতো এক্সপোজার মানে কি এক্সপোজার আই ইনটু টি, আইটা ভ্যারি যদি করে তাহলেই তো আমার এইটা ভ্যারি করবে ফর এ গিভেন টাইম। ঠিক আছে, তাহলে এখন এবারে আমার আইটা যদি একটাই হয় অনলি ওয়ান ইন্টেন্সিটি যদি হয় তাহলে একটা পয়েন্ট অনলি ওয়ান এক্সপোজার, কিন্তু ইন্টেন্সিটি যদি ভ্যারি করে সাবজেক্টটাতে তাহলে যতগুলো ভ্যারি করে ততগুলো পয়েন্ট। ঠিক আছে, আমি মনে করলাম যে এখান থেকে I1 থেকে I10 অবধি 10টা তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে যেহেতু আমি এখানে এই এতটা মধ্যে আমি রাখতে পারি, এতটা মধ্যে আমার রাখতে পারি, তবে আমি এই জায়গায় রাখি এখানে রাখি বা এখানে রাখি সব জায়গায় ঠিক থাকবে। এবারে যখন আমি এখানে রাখলাম তখন যদি একটা হয়তো আর যাওয়ার চাইবে, যদি আর একটু বড় হয় তাহলে এতটা হলো আমি এবারে এই যে এইটুকুর প্রোগ্রামটা করতে পারছি এখান থেকে আরম্ভ করে এখানে হিসাব তাড়াতাড়ি করতে হবে এখান থেকে এতটা, তাহলে এইটুকু থেকে এগুলো নড়িয়ে যেতে পারতাম আমরা এই দিতাম পারবো এতটা। তাহলে এখান থেকে এই সাবজেক্ট এই রয়েছে এইটু টানতে এর বাইরে যখন চলে যাবে তখন দেখবি আমার হয়ে যাবে, ওটা ওর বাইরে আর যাবো না, তাই তো? এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই,
তাহলে এখন হচ্ছে কি, তাহলে এখানে এই এতটা যে দিলাম যত মুভমেন্ট করতে পারলাম, তাহলে সেইটাই তাহলে এইটা হচ্ছে আমার লাইন এখন। তাহলে এইটা যত কমছে এইটা এটা হচ্ছে আমার অরিজিনাল সাবজেক্টটার ইকুইটি ব্রাইটনেস রেঞ্জ এস বিটা। একটা এক্সপ্লোরারের সাবজেক্ট যদি অনুমান হয় যত বাড়তে বেশি, তাহলে এটা যত বাড়বে তত এই এক্সপ্লোর অ্যাক্টিভিটি বলেছি এক্সপ্লোর অ্যাটিটিউড ইকুয়াল টু ইউজফুল এক্সপ্লোর রেঞ্জ মাইনাস সাবজেক্ট ব্রাইটনেস রেঞ্জ। এটা বলেছি। তাহলে সাবজেক্ট ব্রাইটনেস রেঞ্জ যত বাড়বে তত এক্সপ্লোরার ল্যাটিটিউড কমছে, সাবজেক্ট ব্রাইটনেস যত কমছে তত এক্সপ্লোরার বাড়ছে, বা সাবজেক্ট আবার যদি এইগুলো উল্টো দিয়ে বলছে যে এক্সপ্লোর রেঞ্জ বাড়ে তাহলে কম লাগছে। এই দুটো ডিফারেন্সে হচ্ছে এক্সপ্লোর ল্যাটিটিউডটা। এখন এইবারে যখন দুটো জিনিস যেখানে এই দুটোর মধ্যে একটা থেকে ইউজফুল এক্সপ্লোরার রেঞ্জ is less than subject brightness range. এটা হতে পারে useful explorer range is equal to subject brightness range. If a useful explorer range greater than subject brightness range, তিনটে কন্ডিশন, তাই তো? হয় বেশি, নয় কম, নয় সমান। যখন তোমার সমান, যখন এইটে সমান, তাহলে এদিকে গেলে কন্ট্রোল, এদিকে গেলে কন্ট্রোল। তখন অলরেডি ওয়ান এক্সপোজার, পারফেক্ট এক্সপোজার। এবারে যদি আমার ইউজফুল এক্সপোজার যদি সাবজেক্ট ব্রাইটনেস বেশি হয়, তাহলে আমি সাবজেক্ট ব্রাইটনেস প্লে করাতে পারছি, তাই তো? তাহলে আমার তখন যে ডিফারেন্সটা এই এক্সপোজার তখন একটা কিছু আছে, কিন্তু ইউজফুল এক্সপোজার ইজ বেটার less than subject brightness range, subject brightness আরো বেড়ে যায়, তাহলে কোনো এক্সপ্লোরে কানেক্ট হবে না। তখন এই বেড়ে যাবে, আমি যদি এই জায়গাতে অ্যাডজাস্ট করি, এই জায়গাতে অ্যাডজাস্ট করি, তাহলে এইতে বেড়ে গেলে এই বাইরে এই এতটা গন্ডগোল। আবার যদি আমি এই জায়গাটা যদি এদিকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে এদিকে চলে যাবে গন্ডগোল। তাহলে আইদার আই উইল হ্যাভ টু লুজ, মানে আবার আপনার এদিকে কিছুটা লস হবে, অর এদিকে লস হবে, অর আমি যদি হাইলাইট লস করছি কিংবা শ্যাডো লস করছি, অর করতে পারি কি দুদিকে এরকম হবে। তাই জন্য এক্সপ্লোরার পেতে গেলে সাবজেক্ট ব্রাইটনেস মাস্ট বি লেস দ্যান ইউজফুল, নইলে আমি পারফেক্টলি এক্সপ্লোর দিতে পারবো না, তাই তো? বুঝতে পারবে না? তাহলে আমি সেইটে ডিফাইন করেছি কি, আমরা বলেছিলাম যে মিনিমাম ক্যামেরা এক্সপ্লোরার রিকোয়ার্ড টু অবটেইন নেগেটিভ উইথ অ্যাডিকুয়েট শ্যাডো মিটার। শ্যাডো মিটার দিয়ে যদি আমি মিনিমাম গ্রাফিকটা আমার শ্যাডো মিটার লস হয়ে যায়, আমি যে আমার বাইরে দিয়ে দিলাম এখানে যে এই জিনিস চলে যায়, চলবে না। তাই যে বলছিলাম মিনিমাম ক্যামেরা এক্সপোজার রিকোয়ার্ড টু অবটেইন নেগেটিভ উইথ অ্যাডিকুয়েট শ্যাডো। এইটাকে আমি বাড়তেই মানে যে ডান দিকে সরে যাচ্ছে, বাড়তে 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 এবারে কি করছি, এমন ভাবে করছি কতটা মাত্রায় কত দূর বাড়তে পারছি, সেটা হচ্ছে যখন উইদাউট এবারে যেই মাত্র আমার এখানে হাইলাইট থেকে লস হয়ে যাবে তখন আর চলবে না। তাহলে হ্যাম্পারিং উইদাউট হ্যাম্পারিং দি হাইলাইট, এই কন্ডিশনটা যদি সুবিধা তাহলে চলবে। তারপর ওই যে রেঞ্জটা, তাই তো? কি প্রোডাক্ট বুঝতে পারবে না, বুঝতে পারবে তাহলে এইটা থেকে করবে। ওরা দুটো কন্ডিশন, একটা স্ট্যান্ডার্ড আর উইদাউট লস, দুটো যদি অ্যাড হয়ে যায় তখন একটা এক্সপ্লোরার একটু বেশি দিলেও ওভার, কম দিলেও আর এক্সপিরিয়েন্স সেম হবে, এই বলে একটা আর যখন লেস তখন নো এক্সপ্লোরার, নো কারেক্ট আমাদের এতদিন যে যা বললাম সেটা কি ছিল, যার বেস্ট হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট, তার মানে লাইট দিলে পরে সে দেখবে, মানে বা এখানে ফেললে এখান দিয়ে বেরাবে, এখানে বেরাবে, দেখা হওয়ার দরকার নেই, লাইটটা ঢুকছে। এখানে যদি আমি
আই আই বলি, আই হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন, হ্যাঁ, অফ দি ইনসিডেন্ট রে, বা যে রেটা পাঠালাম। আর আই টি হচ্ছে বলেছিলাম, আইটি হচ্ছে গিয়ে ট্রান্সমিশন। তাহলে আইটি বাই আই এটাকে বলেছিলাম আমরা ট্রান্সমিশন, তাই তো বলেছিলাম। আর 1 বাই ওপেসিটি বলেছিলাম 1/t, দ্যাট ইজ উল্টোটা, আই বাই আইটি। এবারে ইন কেস অফ পেপার, লাইট তো ট্রান্সমিট করবে না, তাহলে আমার এই যে এতদিন যা পড়লাম তাহলে সেটা লাগছে না কাজে, তাহলে একটু অন্য কিছু ভাবতে হবে। তখন আমরা বলছি, যখন আমার ইয়েটা বেসটা যখন পেপার বেস, অর্থাৎ আমরা যে ছবি প্রিন্ট করছি তার জন্য যেটা আমরা ইউজ করছি সেটা ট্রান্সমিট করে না। সেখানে হয় কি, আলোটা এইটা যদি পেপারটা হয়ে থাকে, আলোটা আসার পরে সে রিফ্লেক্ট করে। এখানে যদি আই এখানে বলি আর। এখন কতটা রিফ্লেক্ট করলো, তাহলে সেইটাকে বলছি রিফ্লেকশন ফ্যাক্টর, আর বাই আই। ঠিক আছে, আর এটা হচ্ছে টি, আর মানে যতটা গেল আর যতটা ছিল, এটা হচ্ছে রিফ্লেকশন ফ্যাক্টর। এর যদি রেসিপ্রোকাল করি, এখানে যেমন উল্টো হচ্ছে, এই যে ও হচ্ছে 1/t, তার মানে এই 1/r, তার হচ্ছে আই বাই আর, রেসিপ্রোকাল অফ দি রিফ্লেকশন ফ্যাক্টর। এখানে কি করেছিলাম, ডেন্সিটি কাকে বলেছিলাম, লগ অফ ওপেসিটি। এখানেও আমরা বলবো ডেন্সিটি হচ্ছে কি লগ অফ, এখানে বলবো কি আমরা এইটার জায়গায় আমরা বলবো লগ অফ আর। এখানে শুধু এইটা পাল্টে যাবে ইন কেস অফ পেপার, তখন বলবো লগ অফ আর, where r is the log of 1 না, log of 1/r, log of 1/r, log of 1/r। উল্টো না হলে হবে না তো, এটা তো হচ্ছে ও হচ্ছে 1/t, 1/r, মানে অ্যাকচুয়ালি তোমার যা রিফ্লেকশন করছে কতটা পাচ্ছ, ঠিক আছে, লগ অফ 1/r। ক্লিয়ার? ঠিক তো প্রসাদ? কি হলো, এরকম মুখটা হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারছো না ম্যাডাম? এখন পেপার এখন আর পেনিট্রেট করছে না, এখন তাই জন্য আমরা রিফ্লেক্টেড রে দিচ্ছি। এই রিফ্লেক্টেড রে আর এই ইনসিডেন্ট রে, এই যে রেশিওটা আইআর বাই আইআর, এটাকে বলছি রিফ্লেকশন ফ্যাক্টর। দিস ইজ ইয়োর রিফ্লেকশন ফ্যাক্টর। রেসিপ্রোকাল অফ দি ফ্যাক্টর, তার লগ, সেটা হচ্ছে কি আমাদের এই ডেন্সিটি, লগ অফ 1/r, এইটাকে বলি আমরা রিফ্লেকশন ডেন্সিটি। আগের যেটা আমরা বলেছি তখন আমরা কিছু না বললেও দ্যাট ওয়াজ ট্রান্সমিশন ডেন্সিটি। ঠিক আছে, এইবারে এই রিফ্লেকশন ডেন্সিটি দিয়ে যদি আমি এবারে প্লট করি, তাহলে একই ধরনের আমি কার্ভ পাবো, কিছুটা তফাৎ, সামান্য কিছু পরিবর্তন আছে। আগে কি ছিল, আগে আমাদের যে কার্ভটা এঁকেছিলাম ইন কেস অফ ফিল্ম, সেখানে আমরা এইটের লাইনের উপর দিয়ে লাইন এঁকেছিলাম, তারপরে এখানে এরমভাবে এগিয়ে তারপরে এরমভাবে চেঞ্জ হয়েছিল, এইখানটা বলছিলাম থ্রেশহোল্ড। এখানে কিন্তু এই অ্যালং দিস লাইন টানিনি, তার মানে কি ইভেন উইদাউট এনি এক্সপোজার দেয়ার ওয়াজ সাম ডেন্সিটি। কেন ছিল, সেখানে ডেন্সিটি হচ্ছে কি আমি যে ফিল্মটা ইউজ করছি তার নিজস্ব একটা থিকনেসের জন্য একটা অবস্ট্রাকশন হচ্ছে, প্লাস জিলেটিন কোট করার জন্য কিছুটা একটা ডেন্সিটি ফর্ম করছে।
ঠিক আছে? কিন্তু এবারে যেহেতু আর জিলেটিন ফিলেটিন পেপারে ডাইরেক্টলি আসছে, অতএব ওই প্রবলেমটা নেই। সেই জন্য এবারে আর এই এতটা হাইটটা যেতে ছিল সেটার এখানে যাচ্ছে না, এতে তারা এই লাইন দিয়েই যাচ্ছে। এখন কিন্তু এই লাইন দিয়ে গেলেও তোমার একটা মিনিমাম না এক্সপোজার পেলে পরে সেটা পাচ্ছে না, সেই জন্য একটু থ্রেশহোল্ডটা এখানে একটু বাদেই আমরা স্টার্ট করছি। তাহলে এইখান থেকে এইরকমভাবে যাচ্ছে, সবই এক, শুধু এবারে আর এই আগে যে একটা ফগ লেভেল হয়েছিল সেই ফগ লেভেলটা থাকছে না। তার মানে কি ফার্স্ট কন্ডিশনের ফার্স্ট ডিফারেন্স গিয়ে ফগ লেভেল ইজ অ্যাবসেন্ট। কি পয়েন্ট থেকে তখনও কোনো ডেন্সিটি সেরকম অল্প অল্প এক্সপোজারে কিছু ডেন্সিটি আসছে না, মানে মিনিমাম একটা এক্সপোজার না পেলে ডেন্সিটিটা চেঞ্জ হচ্ছে না। তাই জন্য সেই যে এক্সপোজারের পর থেকে ডেন্সিটি চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ইউর থ্রেশহোল্ড। এইটা হচ্ছে থ্রেশহোল্ড, এটা হচ্ছে এগেন থ্রেশহোল্ড থ্রেশহোল্ড। এইবারে তফাৎটা হচ্ছে গিয়ে এই কার্ভটার মধ্যে, এইটাতে তোমার অনেক সময় এই যে যাচ্ছে গিয়ে না স্ট্রেট লাইন হয়তো অনেক সময় থাকেই না, আর থাকলেও খুব শর্ট, মানে এই কতগুলো পরিবর্তন আমরা দেখব। যেমন এক নম্বর হচ্ছে গিয়ে ফগ লেভেল নেই, এটা যেমন বললাম। তারপর হচ্ছে গিয়ে টোটা অনেকটা লম্বা হয়, মানে অনেক বেশি বড় হয়, মানে এই কম্পেয়ার টু দ্য ফিল্ম। তারপর হচ্ছে গিয়ে তোমার স্ট্রেট লাইনটা কম থাকে, ওখানে যেমন অনেকটা বেশি থাকে। কোনো সময় স্ট্রেট লাইন থাকেই না, বা জাস্ট থেকে তোমার শোল্ডার থেকে তোমার টো থেকে শোল্ডারে চলে যাচ্ছে, মানে এই টো আর এই শোল্ডার, মানে বুঝতে পারছি, এই শোল্ডার মনে করো, এই শোল্ডার আর এই মনে করো টো থেকে শোল্ডারে চলে যাচ্ছে, স্ট্রেট লাইন অ্যাবসেন্ট, কিংবা স্ট্রেট লাইন শর্ট কম, মানে এই যে তফাৎগুলো হচ্ছে এইটা। আর ডেন্সিটিটা কখনোই 2-এর বেশি যায় না, ম্যাক্সিমাম 2 হতে পারে, 2-এর বেশি একদমই ডেন্সিটি রিচ করে না। দি ম্যাক্স ওন্ট এক্সিড 2। এই হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের ইয়েতে লেখা আছে ক্লিয়ার, তোমার কাছে বইটা এই যে নোটটা আছে, এখানে কি কি পরিবর্তন আছে সেগুলো আমি একবার বলে দিই। এখানে এই যে 1 নম্বর হচ্ছে গিয়ে শোল্ডার, সবার কাছে বই আছে তো, তাহলে আর বলা থাকে আমি শুধু পড়ে যাচ্ছি। দি শোল্ডার ইজ রিচড অ্যাট এ লোয়ার ডেন্সিটি, মানে এই শোল্ডারটা অল্প ডেন্সিটিতে পৌঁছে যাচ্ছে, অ্যান্ড টার্নস ওভার শার্পলি, তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। The curve becoming parallel to the log H axis at a value of Dmax rarely exceeding value of 2.1. এটা 2.1 বলেছে, আগের বইগুলোতে 2 বলেছিল, এখন মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। তো যাই হোক, এই যে আমরা ডেন্সিটিটা 2-এর এখানে বলছি 2.1 এর বেশি যাবে না, মানে তারপরে আর কি এটা প্যারালাল হয়ে যাবে। বলছে the curve become parallel to the log H, এই অ্যাক্সিসটা এর প্যারালাল হয়ে যাচ্ছে, সেইতে কখনোই 2.1-এর বেশিতে যায় না। আমি যেমন এখানে এখানে এঁকেছি, মানে এটা বিলো 2.1, আমি এটা কি 2.1, এটা 2.1 যদি হয়ে থাকে তাহলে এটা বিলো হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। দি টো এক্সিড টু এ ফেয়ারলি হাই ডেন্সিটি, এই টোটা অনেকটাই যাচ্ছে, দেখো অনেকটা যায়। ওখানে ইয়ের ক্ষেত্রে ফিল্মের ক্ষেত্রে টোটা এতটা যেত না। আর কি বলেছে, থার্ড কি বলেছে, দি স্ট্রেট লাইন পোর্শন ইজ শর্ট, এইটা খুবই ছোট, কিন্তু ফিল্মের ক্ষেত্রে স্ট্রেট লাইন পোর্শনটা অনেক বেশি। 4 নম্বর কি বলেছে, দি স্লোপ অফ দি লিনিয়ার পোর্শন ইজ জেনারেলি স্টিপার দেন দ্যাট অফ ক্যামেরা ফিল্ম এমালশন, ফিল্ম এমালশন থেকেও এটা স্টিপার, মানে গ্রেডিয়েন্টটা অনেক বেশি, মানে কন্ট্রাস্টটা বেশি। স্লোপ স্টিপার মানে কি, কন্ট্রাস্ট বেশি, গামা বেশি, তো স্টিপার মানে কি গামা বেশি, তাই তো। সেটি বলেছে দি স্লোপ অফ দি লিনিয়ার এই পোর্শন ইজ জেনারেলি স্টিপার দেন দ্যাট অফ
ক্যামেরা ফিল্ম ইমালশন থেকে বেশি স্টিপার হচ্ছে। আর 5 বলছি, যেটা আগেই বলেছিলাম, ফগ আন্ডার নর্মাল ডেভেলপমেন্ট ইজ অলমোস্ট অ্যাবসেন্ট, যেটা আমি যার জন্য এখানে ফগ লেভেলই নেই। এই 5টা হচ্ছে কি মেন আমাদের ডিফারেন্স উইথ দি কার্ভ অফ দি নেগেটিভ ম্যাটেরিয়াল। ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ। এবং তারপরে এইবার ছবিটা একটু এঁকেছে, সুন্দর করে এঁকেছে। এইবারে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ব্র্যাক যেটা পাচ্ছি পেপারের ক্ষেত্রে আরেকটা জিনিস ভাবার বিষয় রয়েছে, যেটা এখানে আছে বা সেটা এখানে আসেনি, এখানটায় সেইটা এখানটায় দেখায়নি। যাই হোক, কত কত আছে ভ্যালুটাই পরে বলবো, এখানে আগে সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা যে পেপার ব্যবহার করছি, পেপার সাধারণত আমরা 2-3 রকমের পেপার ব্যবহার করে থাকি। একটা বলি আমরা ম্যাট, একটা বলি গ্লসি, আর মাঝামাঝিটাকে বলি সেমি ম্যাট। মাঝামাঝিটাকে বলি। আচ্ছা, ম্যাট বা আরেকটা অন্যভাবে ম্যাট যদি না ইউজ করতাম, একটা বলি আমরা সারফেসটা আমরা যে পেপার করি না, পেপারের সারফেস একটু যদি মাইক্রোস্কোপে দেখো দেখবে এবড়ো খেবড়ো, বা ইভেন দেখবে একদম স্মুথ, কোনটা একদম স্মুথ, যেটা বলি গ্লসি। এটা হচ্ছে গ্লসি, একদম স্মুথ, কোনো ইয়ে নেই। তার মানে কি এখান থেকে ডাইরেক্ট রিফ্লেকশন এসে পড়লে এখানে যাবে। কিন্তু যেটা গ্লসি নয়, এটা বলি ডিফিউজ সারফেস। ডিফিউজ মানে সারফেসটা এবড়ো খেবড়ো, যাকে বলছি আমরা, যেটাকে আমরা ম্যাটও বলে থাকি। সেখানে আর কি এই যখন এখানে যেমন এই রেটা একটা ডাইরেক্ট চলে গেল, কিন্তু এখানে যখন আসে না, এখানে বিভিন্ন জায়গা থেকে এই বিভিন্ন ডিরেকশনে, যেহেতু একটা ডিরেকশন একটা থেকে একটা যাচ্ছে না, এখানে আরেকটা একই থেকে ওই জায়গা থেকে আরেকটা যাচ্ছে। মানে একটা সাবজেক্টটা একটু মানে কার্ভ থাকলে পরে এই বিভিন্ন, আমরা তো রে তো বিভিন্ন জায়গায় আসছে, তো এখানে সবগুলো সেই অনুযায়ী বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একই জায়গা থেকে পড়ে ডিফারেন্ট সারফেস থেকে ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে। তার ফলে কি একটা জায়গায় অল ক্যাচ করছে না। তবে একটা জায়গায় ক্যাচ করলে যতটা বেশি হয়, যত বেশি স্ট্রং পাবো, সবটা করে যেতে গেলে কালোটা স্ট্রং হলো, তো মানে কন্ট্রাস্টটা বাড়লো। তার মানে গ্লসি সাবজেক্টের কন্ট্রাস্ট অনেক বেশি দেন আদার সাবজেক্ট। বুঝতে পেরেছো তো? তবে আমরা এবারে আমাদের এই ইয়েতে যে কোনো পেপারে আমাদের 3 ধরনের রিফ্লেকশন হয়। পেপার, এই একটা সারফেস, এখন এখান থেকে এই সারফেস থেকে একটা যায়, এখানে যে ইমালশন আছে তার থেকে একটা যায়, আর হচ্ছে এই বেস থেকে একটা যায়। এই 3টে রিফ্লেকশন মিলে আমার টোটাল রিফ্লেকশনটা হয়। এখন এখানে সারফেসটা যদি আনডিউলেটেড হয়, তাহলে এখানে আমার সব পুরোটা যায় না। এটা যদি প্লেন হতো, এটা যদি প্লেন হতো, এটা যদি প্লেন হতো, এটা যদি এই হতো, তাহলে যা যেত। আর এখানে কিন্তু সেইটা যাবে না। যখন রাফ সারফেস, ডিফিউজ সারফেস, তখন পুরোপুরি যাচ্ছে না। তাহলে এখান থেকে রিফ্লেকশনটা অনেক বেশি, যেটা গ্লসি। তার জন্য দেখবে তার যে ম্যাক্সিমাম ইয়েটা, কালোটা অনেক বেশি। তার মানে দেখবে এই যে কার্ভ থাকবে, এখানে দেখা যাচ্ছে, এখানে একটা কার্ভ আছে, এই ম্যাট, এই সেমি ম্যাট, এই গ্লসি। গ্লসিতে বেশি, সবচেয়ে বেশি ডিপ পাবো। এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গ্লসি, এটা হচ্ছে সেমি ম্যাট, এটা হচ্ছে ম্যাট। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? এই যে ফিগারটা, দিস ফিগার। এখন এই ভ্যালুগুলো কতটা কি হয়, সেটা হচ্ছে গিয়ে এখনকার আমার বইতে আরো কম ভ্যালু আছে, এখনকার বইতে আরো বেশি। এই গ্লসির ক্ষেত্রে যে রিফ্লেকশন, যে ডেন্সিটি ভ্যালুটা, দির ভ্যালুটা, ডেন্সিটি, আমরা যেটা আর কি রিফ্লেকশন ডেন্সিটি বলছি, রিফ্লেকশন ডেন্সিটি গ্লসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে, গ্লসির আবার 2 রকম আছে। গ্লসি যে আমরা
পেপার যদি ইউজ করি, তোমরা দেখেছো কিনা জানি না, এফিসিবিতে আমাদের যেটা দেখেছিলে সেটা গ্লসি পেপারই ছিল না, তোমরা গ্লসি পেপার পাও, তোমরা ছিলে ম্যাট পেপারই তৈরি। তোমাদের যে ব্রোমাইড পেপার তো আমাদের এনলার্জিং পেপার থেকে করা হতো, তো ওই যে প্রিন্টিংয়ে দেখবে, বা প্রিন্টিং না, বড় বড়তেও ইয়ে পাওয়া যায়, গ্লসি পাওয়া যায়, খুব কস্টলি বা অ্যাভেলেবিলিটি কম। তো যাই হোক, বড় হলে হচ্ছে গিয়ে ম্যাট, সারফেসটা রাফ, আর ছোট যেগুলো আমরা কন্ট্যাক্ট প্রিন্টিং পেপার জন্য যে ইউজ করি সেগুলো হচ্ছে বেশিরভাগই গ্লসি। এখন গ্লসি হলে চকচকে ভাবটা অনেক বেশি থাকে, সেই গ্লসি। এখন গ্লসিতে আগেকার দিনে যদি কোনো পুরোনো বাড়িতে যদি তোমার অ্যালবাম থাকে, দেখবে ওই ছোট ছোট যেগুলো স্কোয়ার, যেগুলো 120 সাইজের প্রিন্ট কিংবা B2, এগুলো কন্ট্যাক্ট প্রিন্ট থাকতো, দেখবে চকচকে সব। হয়তো পুরোনো হয়ে গেলে হয়তো সিলভারগুলো ইয়ে হচ্ছে, দেখাচ্ছে, কিন্তু চকচক ভাবটা আছে। কিন্তু এখন যেগুলো এমনি প্রিন্ট করো সেগুলো গ্লসি নয়, সেগুলো হচ্ছে গিয়ে ডাবল ওয়েট, আমরা বলি ডাবল ওয়েট বলি, বা ম্যাট, সারফেস হচ্ছে ম্যাট। তো সেখানে আমার গ্লসি হলে রিফ্লেকশনটা বেশি হয়। আবার গ্লসির মধ্যে সেটা যদি আমি গ্লেজ দিই, গ্লেজ দেওয়া মানে কি, এমনি গ্লসি পেপারটা জলে শুকিয়ে দিলে যেরকম সারফেসটা হয়, আর যদি আমি গ্লেজ দিই, মানে গ্লেজিং শিটে যদি এফিসিবিতে পড়েছো, গ্লেজ দেওয়ার ব্যবস্থা আছে, গ্লেজিং শিটের উপর রেখে একটু হিট দিতে হয়, দিলে তারপর অটোমেটিক খুলে যায়। তো সেই যে প্রিন্টটা, সেটা যে চকচকে ভাবটা আরো বেশি, মানে গ্লসির ক্ষেত্রে উইথ গ্লেজ, এখানে দেখো, এখানে হচ্ছে গ্লেজ, এর ভ্যালু হচ্ছে গিয়ে 2.1 ডেন্সিটি ভ্যালু। আর শুধু গ্লসি আনগ্লেজ, GLAZED, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে গিয়ে 1.85। আর সেমি ম্যাট হচ্ছে গিয়ে 1.65, আর ম্যাট হচ্ছে গিয়ে 1.30। এই হচ্ছে গিয়ে রিফ্লেকশন ডেন্সিটির ম্যাক্সিমাম ভ্যালু যা পেতে পারি। আর ডিফারেন্ট টাইপস অফ পেপার অনুযায়ী, পেপার উইথ গ্লসি পেপার উইথ গ্লেজ ভ্যালু আমরা 2.1 পেতে পারি, আনগ্লেজডের ক্ষেত্রে 1.85, সেই ম্যাটের ক্ষেত্রে 1.65, ম্যাটের ক্ষেত্রে 1.30। আমার বইতে ভ্যালু কত আছে আমার খেয়াল নেই, আমার বইতে ভ্যালু অনেক আগে, তখন এত ভ্যালু পাওয়া যেত না, হয়তো এখানে আনগ্লেজ মানে যাদের গ্লেজ করা হয়নি 1.85, আর সেমি ম্যাট হচ্ছে গিয়ে 1.65, আর ম্যাট হচ্ছে গিয়ে 1.30। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। আর এবারে যেমন আমরা ওখানে যেমন ইউজফুল এক্সট্রা রেঞ্জ বলেছিলাম ইন কেস অফ নেগেটিভ, এখানেও বলবো আমরা ইউজফুল এক্সট্রা রেঞ্জ ফর পেপার, এক্সপ্লোর রেঞ্জ অফ, যার জন্য বলছি এক্সপ্লোর রেঞ্জ অফ এ পেপার, সেটা ওই একই, মানে মিনিমাম কি দরকার আর ম্যাক্সিমাম কি যেতে পারি, যার ফলে গেলে আমার লস হয়ে যাচ্ছে। তো এই একই জিনিস ওখানে পেপারের ফিল্মের ক্ষেত্রে ছিল, এখানে পেপারের ক্ষেত্রে আছে। ঠিক আছে, এখানে আমরা এক্সপ্লোর রেঞ্জ বলছি জাস্ট দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য, আর ওখানে আমরা ইউজফুল এক্সপ্লোর রেঞ্জ বলেছিলাম। এইটা হচ্ছে গিয়ে মোটামুটি ডিফারেন্স যেটা হলো।